গুণীজন সান্নিধ্যে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি 5-6 এরকম, তখন থেকে কিন্তু আমার গান শিক্ষা আরম্ভ হয়। আসল রবীন্দ্রসঙ্গীত যে নিয়ম অনুযায়ী শেখা, ট্রেনার ছিলেন আমি শ্রীমতী মায়া সেনের কাছে শেখা। তুমি যে আমারে চাও আমি সে জানি। আমার আগরতলা আমার জন্মভূমি, মাতৃভূমি, তার সময় তো আমার ফিলিংস থাকবেই, ভালোবাসা থাকবে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের রোগ। নমস্কার শ্রোতাবন্ধু, স্বাগত জানাচ্ছি আজকের গুণীজন সান্নিধ্যে অনুষ্ঠানে। সঙ্গীতের জগতে এক উজ্জ্বল নক্ষত্র, যার হাত ধরে এই রাজ্যের তথা পশ্চিমবঙ্গের স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা পেয়েছেন পথের দিশা। তিনি আজ এই মুহূর্তে আমার সামনে বসে আছেন। বিভা সেনগুপ্তকে আমার পক্ষ থেকে, সেই সঙ্গে আকাশবাণীর সমস্ত শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে জানাই আভূমি প্রণাম। কৃষ্ণকলি আমি তারেই বলি। প্রথমেই আপনার কাছে আমার যেটা জিজ্ঞাসা, আগরতলাতে আপনার জন্ম, জীবনের একেবারে শুরু আগরতলায়, তারপর আপনি চলে গেলেন কলকাতায়। তো প্রথম যে যখন আপনার জন্ম, যখন ছোট্ট বিভা, সে সময়টা কেমন ছিল সেটা একটু জানতে চাই। খুব ভালো, খুব আনন্দদায়ক, কোনো কিছুতে অভাব ছিল না। তারপর তো আমার গানের কথা বলতেই হবে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি 5-6 এরকম, তখন থেকে কিন্তু আমার গান শিক্ষা আরম্ভ হয়। এবং এই গানের পিছনে আমার পরিবার, আমার মা, বিশেষত বাবা, সবাই খুব আগ্রহী ছিল। এবং আমাকে কোনো দিন ভাবতে হয়নি গান করতে আমার কোনো অসুবিধা হবে, গানের শিক্ষার কোনো শিখতে গিয়ে কোনো এই বোধ আমাকে, এই জিনিস আমাকে ভাবতে হয়। আমি একদম সহজ সরবরে, কোনো বাধা বিঘ্ন ছিল না, আমি গান শিখতে পেরেছি। এবং এই গান শিখে পরিবার তো আছে। আমার মাই একদিন স্কুল থেকে এসে ছোট্ট একটা হারমোনিয়াম খাটের বিষয় কি, কোথা থেকে এলি? তো আমি আগেই বলি আমার কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবার, যোখো ইয়েতেও জৌল সেবা ইয়েভাবে আমরা মানুষ হইনি, এবং হওয়ার ইচ্ছেও আমাদের ছিল না। আমরা সাধারণভাবে চলাফেরা গেছি। আর জানি মা অনেক কষ্ট করে হারমোনিয়াম কিনেছে, এটা বুঝতে পেরেছি, এইটুকু আর বোঝার ক্ষমতা ছিল। কিন্তু তারপরে আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আমার পরিবার একটু বলতে হবে, আমার বর্দার কথা না করলে আমার পরিপূর্ণ হবে না। কেন? আমরা 5 ভাই 3 বোন, সবাই কিন্তু গানের গলা ছিল, কিন্তু কারো শেখার সুযোগ তো সম্ভাবনা ছিল না। কারণ আগে কি ছিল? মনোবৃত্তি, সবাই এখনও আছে, আগে পড়াশোনা, গান টান সেকেন্ডারি কাজে, তাছাড়া ক্ষমতাও ছিল না আমাদের সবাইকে গানে। আরেকটা কথা, আমার যে বর্দা স্বনামধন্য পলিটিক্যাল সাফারার দেবপ্রসাদ সেনগুপ্ত, উনি আমার জন্মের আগেই তিনি বেড়ে গেছেন। তিনি অনুসরণ সমিতিতে ছিলেন, বুঝতেই পারে আগে তখন ওই আমল, ব্রিটিশ আমল, আগরতলা তো রাজ্য এই যে বেড়ে গেলেন। মা কোনো একদিন নাকি মাকে বলেছিলেন আমি আসবো, কি একটা খাওয়ার কথা, আনারস, খুব আনসাইটেন আসা। মা চাইতো যে না আসাই ভালো, আসলেই তো দাদা ধরা পড়বে। যাই হোক এসেছিলেন, কিন্তু কোনো এক সাইন পড়াতে দাদা এই যে বেড়ে গেলেন, আর কিন্তু আর দেখা হয়নি মার সঙ্গে মুক্তি পাওয়ার আগে। মা খালি পেপার পড়তেন, হয়তো খোকার ফাঁসি হবে, হয়তো খোকার যাবজ্জীবন দ্বীপান্তর হবে, এই কথাই ভাবতেন। আর এইখানে তো আগরতলা কাগজ আসতে একদিন পরে, কারণ তখন তো প্লেন সার্ভিস অতটা ছিল না, থাকতে গেলে ওই বিকালে। মা আমি দেখতাম প্রতিদিন ওই পেপার পড়তেন, চোখের জল ফেলতেন দাদার জন্য। আমি বুঝতে পারতাম না, এখানেই শেষ। পরে বুঝেছি কেন, দাদার মার চিন্তায় যদি কিছু হই, এই হলো অবস্থা। আপনার বাবার সঙ্গে রাজ পরিবারের একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। হ্যাঁ, সেই সম্পর্কটার কথা যদি আমাদের বলেন। বাবা খুব অনেস্ট ছিলেন, সেটা প্রকাশ্য, সবাই জানতেন যে যতীনবাবুর মতো
অনেক মহারাজার দৃষ্টি আকর্ষণ করেছিলেন এবং বাবার অনেস্টির জন্য উনি পুরস্কার পেয়েছিলেন, টাকা এবং আচকান, কিংখাপের জড়ি। আজকাল বাবা খুব অনেস্ট বটে, খুব শান্ত প্রকৃতির ছিলেন। কথা দু একটাতে বললে লোকে বুঝতে পারছো, আর জানতো যে উনি খুব স্নিগ্ধ, বেশি কথা এবং অবান্তর কথা পছন্দ করতেন এবং কোনো অন্যায্য কথা প্রবেশ করতেন এবং সাবধান করে দেন ভবিষ্যতে। এতে অনেক লোকের বলে যে আমাদের শিক্ষা হয়েছে, অনেকে হয়তো না। আর পাহাড়ে গঞ্জে এই বাবার যারা আমিন, যারা পাশাপাশি দাদার বাবাকে সাহায্য করতো, আমিন থাকে তো ক্লার্কে তারা সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে যেতেন এবং পাহাড়িরা বাবা যাওয়ার আগে ওরা সব অ্যারেঞ্জমেন্ট করতেন। আমরাও যেত, অনেক কিছু দিতেন, কিন্তু বাবা স্পর্শ করতেন না, আমিন দেয়নি। অনেক কিছুতে বাবার পরিচয় সবাই জানত, তাতেই বাবার যেই সম্মান, এটা ভাবা যায় না, আমি ভাবতে পারি না। তখন ভাবি আমরা কার সন্তান। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে আপনার পরিচয় অনেকটা পরে। প্রথমে আপনার পরিচয় মানে যেই গানের সঙ্গে, যদি বলি শাস্ত্রীয় সঙ্গীত কিংবা টপ্পা গান, তো সেই গানগুলো নিয়ে আপনার সঙ্গীত জীবনের পথ চলা শুরু। তারপর আপনি ধীরে ধীরে এগিয়ে গেলেন রবীন্দ্রসঙ্গীতের দিকে। সেই যে জার্নিটা আমাদের বলবেন। আমার তো মা আমাকে গানের শিক্ষক রেখেছেন। তখন গান গাইতে আসার যে যাকে আনবে, যাকে বলবে, সে মানে আমাদের তো পরিবারের বাড়িতেই যাওয়ার পারমিশন মানে ওনাকে রিলায়েবল একটা মেয়ে গান শিখবে সেরকম কত রকম। মা ঠিক লোককে ধরে আনলেন, তার নাম স্নেহাংশু চৌধুরী। অনেক দিন শিখলাম। কম্পিটিশানে নিয়ে গেলেন, কম্পিটিশানে আমি আমার জুনিয়র সেকশনে ফার্স্ট সব সাবজেক্টে। তখন কি নিয়ম ছিল, যারা সিনিয়র জুনিয়র গ্রুপে যারা ফার্স্টদের মহারাজা গান শুনতেন, এটা আমার পরম প্রাপ্তি। মায়েদের স্নেহাংশুদা বললেন যে মহারাজ গান শুনবেন। আমি তো সাংঘাতিক অবস্থা, আমার শখ করা অবস্থায় গেছি। রাজা তো আর আসে না, সব চিকের উপরে দোতলায় সব মহিলারা বসে আছেন। মহারাজ আসবেন তবে তো ওখানে আমাদের প্রাইজ দেওয়া হবে। মা রাত হয়ে যাচ্ছে, আসার নাম নেই। তারপর এলেন, আমাদের প্রোগ্রাম শুরু হল। আমার গান যখন, আমার যে শিক্ষক ট্রেনার ছিলেন গানের, তিনি আমার সঙ্গে তবলা বাজাচ্ছিলেন। মহারাজ থামিয়ে বলে, স্নেহাংশু তুমি তুমি কিনলিগা তবলা বাজাও। তখন বলছে ধর্মবতা আমি করতে তো হাত জোর ধর্মবতা, আর ও তো ছোটো, আমি ওর সঙ্গে তবলা বাজাই। হ্যাঁ ঠিক আছে, এটা কার মাইয়া? তখন বলছে যতীন সেনগুপ্ত। ও যতীনবাবুর মাইয়া নেই? আচ্ছা গাও। গান শুনলেন খুব মন দিয়ে। এই হচ্ছে ছবি আমার ছোট বয়সে পর্যন্ত এইটুক প্রাপ্তি। তারপরে আমাকে যে চেরেকাতে অসুস্থ হয়ে পেলেন, তখনই আমি লাস্ট যার গানের কাছে আসল সম্পদ আগেও পেয়েছি। এই সম্পদ আলাদা, কিন্তু দুঃখের কথা বলতে আমার চোখের জল, আমরা ওনার কোনো স্মৃতি রাখতে পারিনি। কেন? আমি শিখলাম কিশোরী দেববর্মন। তিনি ডাইরেক্ট বিশ্বদেব চট্টোপাধ্যায়ের ছাত্র, অত বড়। উনি আর্মিতে ছিলেন, পোলো খেলতে গিয়ে পড়ে গিয়ে লোয়ার পোর্শন প্যারালাইট। আর তো আগরতলায় লোয়ার পোর্শন প্যারালাইট, এখানে কী করে থাকবেন? ওটা বিশাল সম্পত্তি আগরতলায়, পদ্মপুকুর, কৃষ্ণনগর, যেই প্রসিদ্ধ সেই পদ্মপুকুর। আমি দেখেছি সন্ধ্যার পরে একদিন আমরা আমার বাড়ি থেকে পদ্ম ফুল যে সন্ধ্যার পরে ফুলটা আস্তে 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 উঠে, আর ফোটাটা সম্পূর্ণ দেখতে অনেক রাত। সেই তার কাছে আমার লেসেন রাখবো, যেমন প্রিয় যে ক্লাসিক বেস গান। আর তোমরা জানো, সবাই না জানলেও জানতে, যে বিশ্বদেবের গান কি সাংঘাতিক অশান্তি, কী পরিবেশ। যে আমার উস্তাদ বললেন উনি সিজন চেঞ্জ করে ফেলতে পারতেন ওনার গানে। আমার ভাগ্যক্রমে একদিন আমি জীবনে দেখেছি বিজয়গড়, এই কলকাতায়। আমি দেখছি উনি বস্তুর গান গাইছেন, একটু হয়ে গেছিলেন যে কোনো কারণে, উনি আপন ভোলা হয়ে গেছিলেন, গাইছেন। তাই ওই গান আমি ওনার কাছে, ওনার খুব ইচ্ছা ছিল ওনার গান রেকর্ড করার। ওনার গান রেকর্ড করেছিলেন এখানকারই ছেলে অমলকৃষ্ণ দেববর্মন। উনি কলকাতায় ওনার গানে HMV-তে রেকর্ডিং হলো
এবং ভীষণভাবে প্রচার হলো। সবাই বলতো ছোট বর্মন, অর্থাৎ সচিন কর্তা। তারপর যাও ভাগ্যে শোনো কিছু, আমার দ্বারা হলো না কেন জানো? আমার কলকাতায় কোনো থাকার জায়গা ছিল না। গান তো আমাকে প্র্যাকটিস করতে হবে, কোম্পানিতে যেতে হবে, কে নেবে? আমার দাদা এলো 50, তখনই এই ঘটনা। আমি তো কিছু করতে পারছি না, গান প্র্যাকটিস বাড়িতে, তবলাকে ডাকবো, কে তা বলছি তখনও চিনি না। এমন কোনো রিলেটিভ ছিল না যে আমার এগুলি সাজস, কারো হয়তো সম্ভব হতো না। কাজেই আমি মন খারাপ তো হলো আমার দাদা তো একটা অফিসিয়াল ডিউটি আমাকে ওই ডিউটি শেষ আর সম্ভব। তখন আমার এক দিদি এই সিনিয়র ডান্স মিউজিকে অ্যাডভার্টাইজমেন্ট বললো ওইটার মধ্যে ভর্তি। আমি ভাগ্যক্রমে ইন্টারভিউ দিলাম, আমি বললাম আমি রবীন্দ্রনাথ জানি না, আমি জানি না কিছুই, রবীন্দ্রসঙ্গীত দূরের কথা। আমি ত্রিপুরা আগরতলায় বর্ণের বটা। অনেকের প্রশ্ন আসে, প্রশ্ন করেনি, এটা আমারও প্রশ্ন। গুরুদেব যেখানে 4-5 গেছে সেখানে রবীন্দ্রসঙ্গীতের প্রচার সেই এটা কী করে হয়? কিন্তু প্রশ্ন আমি যাকে যাদের করতে তারা কেউ নেই, তার প্রশ্ন করার মতো একটা কার কাছে দিবস কী করব? একজন সূর্যদেব বর্মন নাম করা মহিলা কলেজের প্রফেসর, করবী দেব বর্মন, খুব পরিবার, সুশিক্ষিত পরিবারের মেয়ে। আমাদের সঙ্গে ওদের জানা ছিল, আমার বাবার সঙ্গে ক্লোজ কন্ট্যাক্ট। উনি বললেন যে বিভা, শহরেই না কিন্তু রাজ পরিবারে ভালো ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী আসতো। আমি বললাম আমাদের তো কোনো লাভে, আমার তো জানি না, আমি তো রবীন্দ্রনাথ জানি না। আমি বলেছি রবীন্দ্রসঙ্গীত শুনিও না, কোনো ধ্যান ধারণা নেই, সম্ভব না। আমি একটা গান শুনলে তো আমার কিছু কিছু, তবে তো আমার ভালোবাসা না ভালোবাসা যাবে, কিন্তু জানি না। হ্যাঁ সেটাই ঠিক। যাক, তারপরে আমার দাদার কাছে যে ছিলাম, দাদা এই তো 14 বিয়ে চলে গেলেন, এই 58 থেকে আমি দাদার কাছে। তখন ওই যে সিনিয়র ডান্সে ভর্তি হয়ে গেলাম, ওখানে আমি রবীন্দ্রনাথের গান শেখাতে শ্রীমতী মা আসেন। আর বড় বড় শিল্পের যে কেয়ালে অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ধ্রুপদ তানসেন পাণ্ডে, বাংলা গানে চিত্ররায়, নজরুল অথরিটি, পঞ্চানন বাবু, এই সমস্ত। আর মা এসে হচ্ছে রবীন্দ্র, আমার খুব ভালো লাগলো। এবার রবীন্দ্রনাথ সঙ্গীত শিখছে, কিন্তু দুর্ভাগ্য আমার ক্লাসে গিয়ে আমি গান তুলতে পারছি না। অন্য সব ছেলেমেয়েরা তুলে ফেলছে। কেন? ওরা তো রবি চিত্র, গীতবিতান, রবি রশ্মি, হেনা তেনা স্কুলে রবীন্দ্রসঙ্গীত গেয়েছে, ওরা রবীন্দ্রসঙ্গীত ধারাটা জানে, আমি তো জানি না, আমি তো শুনি না, ধারা হবে কী করে? আমি দেখি ক্লাসে ওরা গেয়ে যাচ্ছে, কিছু অসুবিধা হলো, ওরা গাইতে পেরেছে, ধারাটা জানে, আমি তো পারছি না। এক লাইন ধরলেন, কিছুই হচ্ছে না। রাগ প্রধানের কাজকর্ম হয়েছে, কাজকর্মকে যেগুলো প্লেন টেনে নিজের থেকে রবীন্দ্রনাথের গানে স্বরলিপির বাইরে যাও তো পাপ, সাংঘাতে, সেটা চিন্তাই করতে পারি না আমি। অন্তত আমার প্রফেসরের কাছে এদিকে মা আসেন, উনি একটা দানা এদিক সেদিক করতেন, এটাই তোমাকে গাইতে হবে, তোমার চেষ্টা করতে হবে, তুমি পারবে, নিশ্চয় করতে হবে। এই আরম্ভ করলাম আমি। ভর্তি হয়ে গেল। আমি ক্লাসে গিয়ে পারিনি বলে মায়ের দিকে বললাম, মায়ের দিকে আমি আর ক্লাস করতে পারবো, আমি পারছি না, আমার বোধহয় আর শেখা হবে। উনি চুপ করে আছেন, ওনার একটু খারাপ লেগেছে। আর আমি ত্রিপুরা থেকে গেছি, এইটা একটা প্লাস পয়েন্ট। ওরা অনেকক্ষণ থেমে দাঁড়িয়ে আছেন, উনি, ওর খারাপ লাগলো, আমাকে কিছু বলতে পারছেন না। তারপর আমি বললাম, আপনাকে একটা কথা বলো, আমি আপনার কাছে সপ্তাহে যে 2 দিন শিখতে চাই, শেখাবেন? বলে, তুমি কি খেপেছো? তুমি যাদবপুর থেকে চুট পারবে? পারবো, আমি ক্লাস করে বাড়ি যাব না, আপনার কাছে চলে যাব। ঠিক আছে। এই আরম্ভ করে কয়েক বছর আমি একাই শিখলাম চিতপুর। তারপর উনি ম্যান্ডেভিল গার্ডেন্স কলকাতা চলো। তখন আমিও হিন্দুস্তান পার্কে, যাদবপুর থেকে আমার দাদা মাঝখানে চলে গেছিলেন, আবার দাদা হিন্দুস্তান পার্কে। তখন আমার যা আসা, আমার আর অন্য রাস্তা চেনা যে কোথার থেকে, এই যে সোজা এইটাই চিনি, এই রাস্তায় আর তার বাইরে না। আমার ক্ষমতা ছিল না, একটু ভয় করতাম কোথায় রাস্তায়, কিন্তু শেষে অভ্যস্ত হয়ে গেছে। প্রথম রবীন্দ্রনাথের সঙ্গে পরিচয় সেটা মায়া সেনের কাছে গান শিখে। একদম। তারপর আপনি দেবব্রত বিশ্বাসের সুযোগ্যা ছাত্রী আমরা বলতে পারি। হ্যাঁ, আসল রবীন্দ্রসঙ্গীত যে নিয়ম অনুযায়ী শেখা, ট্রেনার ছিলেন, আমি ওনার কাছেই, শ্রীমতী মায়া সেনের কাছেই শেখা। সবচেয়ে বড় পাওয়া, আমি এই ঋণ আর জীবনও আর শোধ দিতে পারি না। এই পাওয়া, আমার মতন সাধারণ একটা গ্রামের মেয়ে আগরতলা, আমার কোনো দিন ইচ্ছেও হয় না আমি বড় শিল্পীর কাছে
কেন যাব? আমার তো আমি পেয়ে গেলাম মায়ের সেনকে। আমার ওই লোভটা ছিল না, বিশ্বাস করো, যে এই সে চার বাড়িতে গিয়ে একটু পরিচয় করিয়ে নিজে জাহির করতে পারিনি। কিন্তু আমার সৌভাগ্য কি, বাইরে সরাসরি স্টুডেন্ট। আমাকে উনি বললেন কেন, যে আমি আজও আমাকে জিজ্ঞেস করে আপনাকে কেন নিল, আমি এই উত্তর আমি জানি না। উত্তর দিতে পারি, জর্দার ট্রায়াঙ্গুলার পার্কে আমি হিন্দুস্তান ওয়াকিং ডিস্টেন্স। উনি বললেন আমাকে তুমি জর্দার, কারণ মায়ের দিকটা আমাকে এই কথা না বলে ওনার শয়ে স্টুডেন্ট আমাকে নিয়ে গেলে, একটা খপ করে আমাকে টেনে জর্দার বাড়িতে নিয়ে গেল। তো উনি বললেন যে তুমি জর্দাতে একা থাকেন, দুইজন লোক থাকে, তুমি ইয়ে করো, জর্দাকে একটু জর্দার কাছে মাঝে আসবে, কি দরকার কিছু যা বলে আমাকে এসে বলতে পারবে। ঠিক আছে। কিন্তু যেদিন প্রথম নিয়ে গেছে সেদিন আমার পক্ষে একটা, যে কারে নিয়ে আইসেন, মানে কারে লই আইসেন করলো। আমি বললো মা এই কি বাঙাল কথা। তারপর বললাম যে ভাবছি যে উনি এরকম বলেন, আমি কি করে ঢুকবো। উনি যখনই বলেন আসেন আসেন আউ খান বউ খান, বললাম অনেক মায়ের বলবো আমার ছাত্রী, ও MA ওই ইউনিভার্সিটি এম এ পাশার রেজাল্টের বেরোবে, তখন মায়েদি বলছে ও কিন্তু MA। তারপর আমাকে বলে কোন পণ্ডিত লোকের নিয়ে আইসেন আপনি, আমি ভাবি এইরকম কথা বলে। তারপর মায়াদি বলছে ওর নাম বিভা সেনগুপ্ত, ও MA এরকম তো বললো। বলে যে ওর কিন্তু জর্দা আগরতলা বাড়ি। আগরতলা এই তো আমার দেশ, আসলে তো আগরতলা 90 ময়মনসিংহ যায়। অনেক কথা বলে ঠলে তারপর বলে ঠিক আছে একটা গান করেন। আমি সব বলা দিকে মায়াদি এত বড় শিল্পী, কিন্তু গান গাইতে হল। গান শুনে বলে যে ভালোই গাইছেন, কিন্তু এই যে হাত পা ডাল ভাগ এটা উনি পছন্দ না। ও এই দাবি মায়া দিদি, এ আমার ভাল লাগে না। জর্দা বলছে যে, আর মায়াদি বলছেন জর্দা আপনি না বললে তো হবে না, আমার ট্রেনিং দিচ্ছে, আমি গানটার বিশদ বিবরণ দিব, কি করে গাইতে হয়, কোথায় তাল কোথায় ফাঁক, কি তাল কোনো সুরে যদি থাকে, কোন রাগে। আমাকে বলতো আমি এই ফাঁকি দিয়ে গান শিখিয়ে দিও, আমি তো যা পারবো না। বলে ঠিক আছে আপনি আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি করবেন, আপনি তাল ফাঁক দিয়ে শেখেন, আমি পারবো না। আমার কাছে ঠিক চইলে তাল ফাঁক হাত পা ছড়াছড়ি করতে পারবো না। তখন তো আমি জানি না উনি কি আমাকে নিয়েছেন নাকি, উনি কিন্তু মনে মনে আমাকে নিয়েছেন আমি ওনার কাছে আসবো। যাই হোক এই হলো। তারপর তুমি আরম্ভ করে দিলাম গান আমার। উনি বলেছেন তুমি যে আমারে চাও এরম ভাবে না, তুমি যে ওনার আমারে চাও আমি সে জানি, এই হচ্ছে ওনার গান। এইভাবে গেয়ে গাইলে আপনাকে লোকে সব টেনে নেবে। আমি তো মায়ের দিয়ে যা শিখেছি নোটিশ অনুযায়ী গেয়ে গেছি। প্রথম দিন, দ্বিতীয় দিন সে রেডিও গান দেখতে গিয়েছিলাম। উনি তো দেখা না সাধারণত, আর জিজ্ঞাসা করতেন কবে প্রোগ্রাম, যদি আজকে গিয়ে কালকে আমি শেখাবো না, পরিষ্কার। কতদিন, আমি প্রায় 15-20 তার শিখিয়ে দিলাম। আর আমার ওই প্রথম বছর মরিদে একেলা রয়েছে গোপন বিজয়, আমি জাগো জাগো যেভাবে বলেছি, সেই জাগো জাগোটা ওরা পছন্দ না। আমাকে বলেছেন যে এই জাগো জাগোতে তো প্রিয়তমা জাগবে না, কিন্তু আপনি জাগো জাগো বলুন, জাগো জাগো যা, এই করবে। আর সঞ্চয়তে মীরাবো নয়ন বলছেন যে আপনার গান শুনে আমার মনে হয়েছে আপনি প্রেম নিবেদন করতে জানেন না, মনে হয় কোনোদিন প্রেম করছেনও না। এই হলো। তারপরে কি করে গাইতে হবে, আমার চোখের দিকে তাকালে চোখের যে কোনো লোকেরই ওরা এক্সপ্রেশন, ভাব, ভয়েস থ্রোয়িং, যে কথার যে বলছেন বোঝা যাচ্ছে। এই হচ্ছেন জর্দা আমার জীবনে। মায়া সেনের কাছে আমি ঋণী, এই লক্ষ্যে তো আমি পেতাম না। আগরতলায় পরে অনেকে এসছে, আমি জানতাম হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আর আলাউদ্দিন খাঁ। আলাউদ্দিন কিন্তু রাজদরবারে প্রতিষ্ঠিত। এই আমার। তারপর তো আস্তে আস্তে ঈশ্বরের কৃপা, আমার মা যখন প্রকাশ ছড়িয়ে পড়ে তখন কিন্তু কিছু হয়নি, কিন্তু তাতে আমার কোনো ইয়েছেন না। পাবলিক আমাকে আপনার কেন, আপনার গুরু কী করো, আপনি গুরুর কথা ফের বলবেন না।
আমি গুরুর কথা আমি শুনতে চাই, আমি তো চাইনি আপনাকে, বলে আপনি চান না এটাই তো দোষ, কথা কইতে পারবেন না, চাইবেন আপনি, আমি চাইনি তো আপনাদের কাছে, আমি তাতেই সন্তুষ্ট। আজকালকার প্রজন্ম যারা গান গায় তাদের কাছে রবীন্দ্রসঙ্গীত ব্যাপারটা খুব সহজ, মানে মনে করে যে রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা খুব সহজ। সেটা আপনি কি মনে করবেন, মানে সেটা একদম। সেই ব্যাপারে কি বলবেন? একদম মানে অরাজ্য, কোনো ধ্যান ধারণায় রবীন্দ্রসঙ্গীতে তার জ্ঞান গম্যই নেই। রবীন্দ্রসঙ্গীত আমি মানে সবচেয়ে কঠিন। আমার অন্য গানে স্বাধীনতা আছে, ক্লাসিক বলো, নজরুল বলো, এই বলো, স্বাধীনতা আছে। রবীন্দ্র সঙ্গীতে স্বাধীনতা বলতে তার ওই ওই সুরে ওই কাঠামোতে না গাইলে ওটার মধ্যে তুমি বাহাদুরি করবে। এই লাইনটা গামা পাধা নি, গামা পাধা, এই যে গামা পাধা সেই লাইনটা গেছে, এইটা তুমি এদিক ওদিক করতে পারো না। ওই নোটের মধ্যে তুমি এক্সপ্রেশন করবে, ভাব দেবে, কথা বলবে, যাতে অর্থ বোঝে। এই হচ্ছে রবীন্দ্রনাথ। জানেন আজকাল দেখো হুমড়ি খেয়ে পড়েছে, ক্লাসিক যারা গায়, আধুনিক যারা গায়, সব একটা না একটা রবীন্দ্র আসে তো কাছে। রবীন্দ্রসঙ্গীত সহজ, আসরে বসে যায়, একদিন গান শিখেছে আসরে পড়ে যায়, যে কে বলবে। আর আমার ওস্তাদ দিয়ে আসরে যেতেই দিত না, পরিপূর্ণ তারপর আসে। আমাকে আসতো আগরতলায় গান গাইছে, আমি যেতাম না ভয়। আমি একদিন বললাম আমাকে দেবে না, আমি গান গাইছি। ওরা খুব রাগ করতো, অনেক সময় গিয়ে ওনাকে হয়তো ধরতো, পারমিশন দিতেন। এখনই আজকে গান গেয়ে কাকি এই না। আমাদের শ্রোতাদের কাছে বহুমাত্রিকভাবে রবীন্দ্রনাথকে বা রবীন্দ্রসঙ্গীতকে পৌঁছে দিতে চাই, তাহলে কি করা দরকার বলে আপনার মনে হয়? যেটা করবে সিনসিয়ারলি করবে এবং শুদ্ধ শুদ্ধ। রবীন্দ্রনাথকে বিক্রি যে করেছে, এত বড় অন্যায়। রবীন্দ্রনাথের গান গিয়ে ছিনিবে দেখলাম এটা আপনি বড় নামী শিল্পী, তাতে কি রবীন্দ্রনাথকে তো মানছেন না আপনি। ওই বিশাল পরিমাপের, যার তুলনা হয় না কারো সাথে, তো মানুষ না ভগবান। আমার কাছে তো তাই মনে হয়, কে এই মহালোক, তার কোনো দুঃখ কষ্ট কারো কাছে প্রকাশ করেনি। এই স্ত্রী মারা গেছেন, ছেলে মেয়ে অল্প বয়সে, উনি কাকুকে যে বিরক্তি করেননি, নিজের কাজ চালিয়ে গেছেন, সব রচনা কাব্য লেখা সবই তো করেছে। এই লোকটার সঙ্গে তো তার গানের নোটেশন এমন কঠোর হতে বলেননি, কিন্তু উনি ওই যে ইনস্ট্রুমেন্টের নিয়ে অনেক কথা হয়েছে। এখন তো সবাই সব, তখন একেবারে বিশ্বভারতী একেবারে পিছনে লেগেছে। গুরুদেব বলেননি যে আমার ওই যে যন্ত্র চালানোটা এরকম হবে না যাতে আমার গানের মাহাত্ম্যটা, গান যে জিনিসের নষ্ট হয়, এই বলেছেন, এই নয় যে এটা না। এই কথার প্রসঙ্গ ধরে একটা কথা বলতেই পারি যে এখনকার প্রজন্ম যারা গান গায় তারা নিজের গলা থেকে বেশি বোধহয় এই যে যন্ত্রগুলো রয়েছে পারিপার্শ্বিকভাবে আমাদের সঙ্গে যেগুলো রয়েছে তাদের উপর বেশি বিশ্বাস করে, নিজের গলাটার উপর সেই বিশ্বাসটা নেই। কিন্তু আজকের দিনে 90 বছর বয়সে এসে দাঁড়িয়ে বিভা সেনগুপ্ত আজও সেই হারমোনিয়ামের সাহায্যে গান গাইছে, সেখানে আপনার কি মতামত? না, আমার মতো যে প্রয়োজন বোধে এক্সেসটা প্রধান নেবে, কিন্তু অতিরিক্ত মাত্রাধিক্য কিছু করা হয় যাতে গান ছাপিয়ে না যায়, এইটা নজর রাখে। একটা দুটো যন্ত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না। আর অনেকে তো খালি গলা গেয়েছে, যদি পারে সুর বসাতে, এটা তো ভাগ্য। কিন্তু অত্যাধিক কোনো কিছু বলি, এটা তুমিও বোঝো আমিও বুঝি, বাড়াবাড়ি কোনোটাই ভালো না। এখন ঝংঝং করে বেরিয়েছে, এখন অনেক কিছু হয়, অশ্রাব্য একেবারে আমি মনে করি। রবীন্দ্রনাথের গান গাওয়া খুব সহজ না, রবীন্দ্রনাথের গান নাকি আত্মস্থ করতে হয়। একশোবার আমি আত্মস্থ কতটা করতে পারছি জানি না, কিন্তু আনন্দ পাই। এবং কোনো অনেক সময় হয় এটা আমি ঘটে, অনেক সময় কোনো গান এত প্যাচ হয় যে চোখের জল চলে আসে। তারপর কোনো দুঃখের ঘটনায় সেরকম গান কাছে আসে, কন্ট্রোল করতে পারি না। এই হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের গান মানে রবীন্দ্রসঙ্গীত দুকলি শুনতে পারি আপনার কাছে? গায়ে আমার পুলক রাগে, চোখে গনায় ঘোর, হৃদয়ে মোর কে বেঁধেছে রাঙা রাখির ডোর। গায়ে আমার পুলক রাগে, চোখে ঘনায় ঘোর। বহু ছাত্রছাত্রী আপনার কাছ থেকে গান শিখেছে, আজ হয়তো তারা অনেকেই প্রতিষ্ঠিত। সেই ছাত্রছাত্রীদের কথা যদি আপনার কাছে জানতে চাই।
ছাত্রছাত্রীরা যারা আমার সবাই তো মন ভরেছে গান শিখবো, যাই বিহারি কাছে, ওই আজকে গান করলো আবার 7 দিন। আমি বলেছি বাড়িতে তো করোনি, ভালোই করছো, ওরা বুঝতে পারেনি। বলে না দিদি, একদম আমার ঘর থেকে বেরিয়ে তোমরা ভুলে যাও, তোমরা অন্য কাজে চলে যাও। কিন্তু গান জিনিসটা কি বোঝো তো? বলে হ্যাঁ বুঝতে, তাহলে প্র্যাকটিস করো না। আমি শেখাই শুধু, তোমরা আমার কাছে আসো, আমি না বলতে পারি না। কারণ আমি গলার দিকে না তাকিয়ে আমাকে মুহুর্দি বলেছিল তুমি এরকম গলা খরচ করবে না। আমি বলি মুহুর্দি আমি কী করে শেখাবো? কিন্তু অনেকে ভেরি সিনসিয়ার, গিয়েই তারা এটাই, এরকম 2 রকমের ছাত্রছাত্রী আছে। রেডিওর সঙ্গে আপনার একটা সম্পর্ক রয়েছে এবং প্রথমেই আপনি মানে যখন আপনি অডিশন দিয়েছেন তারপর বি হাই গ্রেড শিল্পী আপনি, তো সেই ব্যাপারে মানে রেডিওর সঙ্গে আপনার সম্পর্কটা নিয়ে যদি বলেন। সম্পর্ক, আমি তো কারো কাছে গিয়েই জানে, অনেকেই বলতো তুমি যখন এমনি কিন্তু বিহাই দাও, তারপর এই জন্য উনি বাড়িতে এসেছেন এ হওয়ার জন্য। আমি ওই সময় যে আমার আর ভালো লাগে, যা গাইছি তাই ভালো। আপনার কাছে কৃষ্ণকলি আমি তারই বলি, যে গানটা আজও আমরা সকলে শুনতে চাই, সেই গানটা শুনবো এবং সেই গানটা দিয়েই শেষ করব আজকের আমাদের এই অনুষ্ঠান। তবে তার আগে একটা প্রশ্ন, আজকে এই সময়ে 90 বছর বয়সে এসে দাঁড়িয়ে বিভা সেনগুপ্ত, তার জীবনে তিনি অনেক কিছু করেছেন, গান গেয়েছেন, এমন অনেক প্রশংসা তিনি অর্জন করেছেন, কুড়িয়েছেন। তার পেছনে যদি আমি বলি অনুপ্রেরণা কে, তাহলে কার নাম হবে? প্রথমেই তো আমার মা বাবার উপর আমি গাইনি, আমার পরিবারের, আমার এই দাদা ছিলেন, অন্য দাদা দিদিরা বৌদিরা খুব আমাকে সাহায্য করতেন। আর তারপর সর্বোপরি আমার দাদা, যে আমার জন্মের আগে থেকে জেলে দেশের কাজ করেছে, তিনি জেল থেকে মুক্তি পেয়ে আমার গানের জন্য কি করেছেন সেটা বলা সাংঘাতিক। রাত বেড়াতে, ঝড় বৃষ্টিতে আমাকে আনতেছেন যেতে, এইটাই আমার, এদের কাছেই আমি। সকল শ্রোতা বন্ধুর কাছে এবং আমাদের আগরতলা বলুন বা পশ্চিমবঙ্গ বলুন, সেই রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনার কি বার্তা হবে? কী বার্তা হবে? দেখো, আমি তো এখানে থাকি না, ছোটোবেলা যখন আরও বেরিয়ে গেছি, আমার আগরতলা আমার জন্মভূমি, মাতৃভূমি, তার সময় তো আমার ফিলিংস থাকবেই, ভালোবাসা থাকবে, সব কিছুই থাকবে। কাজে এর মধ্যে কোনো প্রশ্নের আর হতে পারে না। আলটিমেটলি আমি এখানকার, আমি কলকাতাবাসী হলে আমি এখানকার সম্বন্ধে ফিলিংস তো আমার থাকবেই। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের রোদ, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেরি পিঠের পরে লোটে, কালো তাছে যতই কালো হোক, রেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন। আমারও তো আনন্দ, আমার পেরেছি এখন পর্যন্ত। এতক্ষণ গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি ছিলেন, সঙ্গীতের জগতের এক উজ্জ্বল নক্ষত্র বিভা সেনগুপ্ত, যার জীবন বয়ে চলেছে গানকে কেন্দ্র করেই, আর আগামী দিনও তার গানে গানে কাটুক, এটাই বলবো। আজকের মতো গুণীজন সান্নিধ্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার। গুণীজন সান্নিধ্যে।